টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। রাজনৈতিক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ছাত্ররা। বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে বাধে ব্যাপক সংঘর্ষ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। কি ঘটছে নেপালে? নেপালেও কি গণ অভ্যুত্থান আসন্ন? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে নেপালে কি ঘটছে? নেপালে আপনি যেমনটা দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে যদি দুই একটা বিষয় নিয়ে কথা বলি। নেপালে আমাদের বাংলাদেশের মতো অবস্থা বা তুলনামূলক বা তুলনা করা যায় এইরকম ঘটনা আমার কাছে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে নেপালে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু চালু আছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো ২০০৮ সাল থেকে অনেকবার সরকার বদল হয়েছে এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুইটা ঘটনা নেপালের বিশেষ করে তরুণ প্রজন্মকে এখন বিক্ষুব্ধ করে তুলছে। একটা হচ্ছে যে আমাদের মতো এই নেপালেও কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার গুলোর সাথে সাথে কিন্তু অর্থনৈতিক অব্যবস্থাপনা বা যদি আমি অন্যভাবে বলি দুর্নীতি কিন্তু প্রচারটা হচ্ছে এবং এগুলোতে তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হচ্ছে, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, কিন্তু তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হচ্ছে। কারণ আমরা যদি জানি এবং আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে যে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কিন্তু ওখানে একটা মাওয়িস্ট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের ফলে ১৩,০০০ লোক কিন্তু সেখানে নেপালে মারা যায় এবং এর ফলে নেপালের রাজনৈতিক ব্যাপক পরিবর্তন ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে রাজা অর্থাৎ রাজতন্ত্র ২৩২ বছরের রাজতন্ত্র কিন্তু অবসান ঘটে এবং তার মধ্যে যে মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চেতনাটা তৈরি হয়েছিল, দায়বদ্ধতা সংস্কৃতি তৈরি হবে এই প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেতে পারেনি এবং না যাওয়ার ফলেই মানুষের মধ্যে এক ধরনের বেদনা বা আশাহত হওয়ার ঘটনাগুলি ঘটেছে। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি তরুণ প্রজন্ম ব্যাপকভাবে এই তথ্য প্রযুক্তির সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আর নেপাল আমরা বোধহয় একটু আমি মনে করি যে নেপাল কিন্তু আমাদের মতো না। দেশটা কিন্তু আপনার অর্ধেকটা জায়গায় হচ্ছে পর্বতাঞ্চল আর বাকি অর্ধেকটা সমতল। তো এই ভৌগোলিক বৈষম্যের কারণে ওখানে এই প্রযুক্তি বা সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষের যোগাযোগের একটা খুব সহজ মাধ্যম হিসাবে কাজ করে এবং নেপালের প্রচুর মানুষ বাইরে থাকে, তারাও কিন্তু এর মাধ্যমে মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করে। নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়াগুলোর উপর তারা এক ধরনের বাধ্যবাধকতা আরোপ করতে চেষ্টা করছিলেন। ৩ তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর ৩ তারিখের মধ্যে তাদেরকে বলা হয়েছিল টু রেজিস্টার উইথ দ্য নেপাল গভর্নমেন্ট। দুই একটা করেছে, বাকিগুলো করেনি। যেগুলো করেনি ৪ তারিখ থেকে তারা তার উপর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে যেটা হয়েছে তরুণ প্রজন্ম বিশেষ করে যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, বিভিন্ন দুর্নীতি বা অপসংস্কৃতি যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়, এই বিষয়গুলো যখন তারা সরকার যখন এটা বন্ধ করেছে তখন তারা বিক্ষোভে নেমে পড়েছে এবং আজকে যেটা দেখলাম আপনি যেমনটা বলছিলেন ১৯ জন নিহত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অন্যান্য শহরগুলোতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এখানে এটাও বলে রাখি যে ওখানে কিন্তু সাম্প্রতিক কালে এয়ারবাস ক্রয় করার ব্যাপার নিয়ে একটা দুর্নীতি হয়েছিল, যদিও দুর্নীতি ইনভেস্টিগেশন অনুসন্ধানের পর যারা দুর্নীতিতে সংশ্লিষ্ট ছিলেন তাদের বিচার করে পানিশ করা হয়েছে। কিন্তু একটা ধারণা নেপালে আছে যে এখনো তারা যেভাবে তাদের এই মাওয়িস্ট বিপ্লব উত্তর যুগে বা আন্দোলনের পরে যেভাবে নেপালকে তারা দেখতে চেয়েছিলেন একটা পরিচ্ছন্ন রাজনৈতিকভাবে ইনক্লুসিভ এবং তরুণ প্রজন্মের বক্তব্যকে ধারণ করতে পারে এরকম একটা নেপাল, তরুণ প্রজন্ম কিন্তু সেটা মনে করছে না এবং তারা মনে করছে যে তারা ন্যায্যতা থেকে বঞ্চিত, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত এবং তারা এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ফ্রিডমটাকেও তারা তাদের অধিকারের অংশ বলে মনে করে বলেই আমার ধারণা। এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলিও এটা যেটুকু আমি দেখলাম সেটাও কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করেছে।
তো কাজেই এখনই বলা যাবে না, যদি সরকার ওলি সরকার যেখানে উনি প্রধানমন্ত্রী, এটা যদি সরকার বুদ্ধিমত্তার সাথে এই আন্দোলনটার মোকাবেলা করে তাহলে হয়তো সেটা বিস্তৃতি ঘটবে না। কিন্তু যদি সেটা ঠিক মতো হ্যান্ডেল না করতে পারে তাহলে কিন্তু সরকার পরিবর্তনের মতো বিষয়ও ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে। খুব একটা আপনার কাছে মনে হচ্ছে না। তো আরেকটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে, যাতে যেটিকে আসলে নেপালের যে ছাত্র সমাজ তারা বলছে এটি আসলে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। এবং আরেকটা বিষয় আপনি যেটা উল্লেখ করলেন যে সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছাত্ররা বা বিভিন্ন ইয়াং জেনারেশন সোচ্চার, সেটিকে আসলে রুখতেই সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে, যার প্রতিবাদেই কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং পুলিশের সাথে আমরা ব্যাপক সংঘর্ষও দেখেছি। এই সংঘর্ষটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছতে পারে বা কোথায় গিয়ে এটা দাঁড়াতে পারে বলে আপনার মনে হয়? এখানে আমার কাছে যেটা মনে হয় যে যেমনটা বলছিলাম যে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু আছে সেহেতু ওখানে পার্লামেন্টের ভিতরে একটা দায়বদ্ধতার সুযোগ আছে। কাজেই তরুণ প্রজন্মের এই যে বিক্ষোভ এবং এই যে 20-19 জন তরুণের প্রাণ গেল, এখন এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হতে পারে। পার্লামেন্টের বিতর্ক হয়ে তখন হয়তো সরকার এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। কারণ এখন এটা বাস্তবতা, এবং এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী ডিবেট বা বিতর্ক চলছে যে এই সোশ্যাল মিডিয়ার উপর কতটুকু কন্ট্রোল রাখা যায়। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যারা আছে তারা প্র্যাকটিক্যালি কোনো কন্ট্রোল চায় না, কিন্তু বিভিন্ন দেশের সরকার, সেটা ভারত সরকার যদি বলেন, বাংলাদেশ সরকার যদি বলেন, নেপাল সরকার যদি বলেন, তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর উপর। এবং এই ক্ষেত্রে আমার ধারণা তরুণ প্রজন্ম এখন যেভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে আছে গভীরভাবে, সেখানে আপনি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তাদের কণ্ঠকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এই ধারণাটা বোধহয় এখন খুব বেশি শক্তিশালী ধারণা বা খুব বেশি যুক্তিসঙ্গত ধারণা আমার কাছে মনে হয় না। বরঞ্চ উল্টো দিক থেকে দুর্নীতি বা অপশাসনের যে জায়গাগুলো আছে সেগুলোর ব্যাপারে, সেগুলো শুধরানোর ব্যাপারে যদি বিভিন্ন সরকার মনোযোগী হয় এবং সোশ্যাল মিডিয়া যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো যদি তারা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী হয়, তাহলেই আমার ধারণা এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমরা নতুন ভাবে একটা নতুন ধরনের টেকনোলজি ফ্রেন্ডলি যে সমাজ এখন তৈরি হচ্ছে সেই ধরনের সমাজ গঠনের ক্ষেত্রে গঠনমূলক ভাবে কাজ করতে পারে। সরকার পরিবর্তনের এই ঘটনাটা কি মানে রাজনৈতিক যে নিয়ম বা বিধি সেটার মাধ্যমে হতে পারে নাকি একটা গণ অভ্যুত্থানেও সেটি রূপ নিতে পারে? না, ওখানে যেটা ঘটতে পারে বলে আমার আন্দাজ, কারণ যেহেতু পার্লামেন্ট কর্মক্ষম আছে, যেহেতু এই সরকারটাও কোয়ালিশন সরকার, অর্থাৎ ইউএনএল একটা মার্কসিস্ট সংগঠন, তার সাথে কংগ্রেসের, নেপালি কংগ্রেসের বোঝাপড়ার মধ্যে দিয়ে এটা হচ্ছে, এখন এই সরকার চালিত হচ্ছে। এখন যদি ওলি বা ইউএনএল এর উপর সমর্থন হারিয়ে যায় বা মানুষ যদি সেটা করে, তাহলে ইউএনএল নেতৃত্বের পরিবর্তন করতে পারে, আরেকজন ইউএনএল থেকেই প্রধানমন্ত্রী হতে পারেন, ওলি পদত্যাগ করতে পারেন, এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা নেপালি কংগ্রেস এবং ইউএনএল এর মধ্যে যেহেতু কোয়ালিশন, সেখানে নেপালি কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। অথবা সেটা যদি না হয়, আরেকটা দল যেটা বাইরে আছে বিরোধী দলে, যেটা প্রচন্ডর মাওয়িস্ট দল, তারাও হয়তো এই কোয়ালিশনে কোনো একটা কোয়ালিশনের সাথে যোগ দিয়ে সেখানেও সরকার গঠন করতে পারেন। মোদ্দা কথা, পার্লামেন্টারি পদ্ধতির মধ্য দিয়েই সেখানে সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা প্রবল। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এখানে যেভাবে সরকার প্রধানকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা সরকার একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, সেরকম সম্ভাবনাটা আমার কাছে নেই। এই যে ছাত্রদের একটা বিক্ষোভ এবং এই যে মানে এক ধরনের আসলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ, এটার পেছনে কি আপনার মনে হয় যে বাইরের কোনো রাষ্ট্রের ইন্ধন অথবা দেশীয়ভাবে, মানে আমি যদি একটু জানতে চাই দেশের যে সেনাবাহিনী তারা কোন দিকে? নেপালের সেনাবাহিনী তারা মাওয়িস্টদের সাথে যুদ্ধ করেছে 10 বছর। আমি তাদের যেটুকু আমার পরিচিতি আছে, নেপাল সেনাবাহিনী তারা একেবারেই পেশাদার বাহিনী হিসেবে থাকতে পছন্দ করে এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণের খুব একটা দৃষ্টান্ত নাই। এবং আমার ধারণা নেপালে কোনো রাজনৈতিক দলে আমি জোর দিয়ে বলছি, সেনাবাহিনীর সমর্থন
প্রত্যাশা করে বা সেনাবাহিনীর সংশ্লিষ্টতা আশা করে। কাজেই নেপালের রাজনৈতিক কাঠামো যেভাবে তৈরি, সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে। এখনকার যে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়া আছে তার মধ্য দিয়েই কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। এটা আমার কাছে মনে হয়। কাজে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা বা যুক্ত হওয়ার কোনো আপাতত সম্ভাবনা আমি দেখছি না। নেপালে তো আমরা দেখছি যে সরকার আসলে খুব বেশি স্থায়ী হচ্ছে না, ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে। সেটাও কি এই ধরনের একটি ছাত্র অসন্তোষ বা বিক্ষোভের একটা অন্যতম কারণ? ধন্যবাদ আপনাকে। আপনার এই বক্তব্যটার সাথে আমি মোটামুটি একমত। নেপালে যেটা হয়েছে, মাওয়িস্ট আন্দোলন উত্তর নেপালে রাজনীতিবিদদের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা ছিল, তারা কিন্তু সেই প্রত্যাশা পুরোপুরি মেটাতে পারেননি। ফলে রাজনীতিবিদদের উপর মানুষের খানিকটা, আপনি যে বলেন, হতাশা আছে। এবং এর মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দুর্নীতিও খানিকটা আলোচনায় আছে। তো সেই ক্ষেত্রে রাজনীতিবিদদেরও আজকাল কিন্তু আমার ধারণা তাদেরও রাজনীতির গুণগত পরিবর্তন যেটা প্রয়োজন, তরুণ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করবার জন্য তাদের যে পরিমাণ দক্ষতা, সক্ষমতা, চিন্তার প্রসারতা দরকার, সেটার ঘাটতি নেপালে আছে, সেটা আমরা মোটামুটি জানি। তো কাজেই আমার ধারণা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, নেপালের ঘটনা, ইন্দোনেশিয়াতে গত সপ্তাহে যে বিষয়গুলো ঘটে গেল, এগুলো সবগুলোই আমাদের জন্য একটা ইঙ্গিত দিচ্ছে যে যেভাবে যে ধারণা বা যে কাঠামো বা যে চিন্তা নিয়ে এতদিন রাজনৈতিক ধ্যান ধারণা পরিচালিত হতো, তার থেকে বেরিয়ে আসতে হবে এখন। তার কারণ হচ্ছে তরুণ প্রজন্ম যারা আগামী দিনের দেশ চালাবে বা নাগরিক হিসাবে তারা সক্রিয় থাকবে, তাদের ধ্যান ধারণা অনেক বেশি সম্মুখমুখী, অনেক বেশি অংশগ্রহণ চায়, তারা অনেক বেশি তথ্য তারা চায়, অনেক বেশি দায়বদ্ধতা চায় এবং অনেক বেশি পরিচ্ছন্ন সরকার তারা দেখতে চায়। কাজেই আমার কাছে মনে হয় যে এই সাম্প্রতিক ঘটনাগুলো এবং আজকে নেপালের ঘটনার মধ্য দিয়ে কিন্তু সকল দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য একটা মেসেজ থাকছে যে প্রচলিত ধারণা, চিন্তা এবং কাঠামো দিয়ে আগামী দিনের রাজনৈতিক প্রয়োজন বা রাজনৈতিক প্রত্যাশা মেটানো কঠিন বা চ্যালেঞ্জ হবে বলে আমার কাছে মনে হয়। এখান থেকে তারা হয়তো একটা ইচ্ছা করলে একটা শিক্ষা নিতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।